নিয়োগ নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, যা অবশ্যই কড়া মন্তব্য প্রধান বিচারপতির মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। যে তথ্য আমাদের সামনে এসছে, ওএমআর শিট ধ্বংস করা হয়েছে, বেআইনি নিয়োগ জেনেও কেন? সুপার নিউমেরারি পোস্ট, কিভাবে সুপার নিউমেরারি পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হলো? এই প্রশ্নই তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আপনাদেরকে বলছিলাম, ঠিক এর আগের খবর যে সুপ্রিম চাপে ঢোক গিলেছিল কার্যত এসএসসি। চাকরি বাতিল মামলায় যেভাবে ভুল বদল, তাতে যোগ্য অযোগ্যদের যে পৃথক তালিকা দিতে এসএসসি প্রস্তুত, তা এখন এই মুহূর্তে বলছেন তারা। আর একদিকে দাঁড়িয়ে যখন আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি, তাতে অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়েছে। তবে তার মধ্যে আরো গুরুত্বপূর্ণ এই খবর, পাশাপাশি নিয়োগ নিয়ে যেভাবে প্রধান বিচারপতি তিনি তার করা মন্তব্য সামনে রেখেছেন। ওএমআর শিট ধ্বংস করা হয়েছে, বেআইনি নিয়োগ জেনেও কেন সুপার নিউমেরারি পোস্ট? কিভাবে সুপার নিউমেরারি পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হলো, প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। আর সুপার নিউমেরারি নিয়ে সিবিআই তদন্তে শঙ্কা, সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ রাজ্যের আইনজীবীর। তদন্ত হলে পুরো মন্ত্রিসভা জেলে যাওয়ার আশঙ্কা। ভোটের সময় হাইকোর্টের নির্দেশ কার্যকর সম্ভব নয়, তাই মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশের আবেদন। আর এরপরেই মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ আগামী সোমবার পর্যন্ত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। মন্ত্রিসভার জেলে যাওয়ার আশঙ্কা কেন রাজ্যের? আশঙ্কা প্রকাশ করে তবে কি দুর্নীতি শিকার রাজ্যের? এখন অবশ্যই এই প্রশ্নগুলো অনেক বড় প্রশ্নের জায়গা। আমাদের সঙ্গে ইন্দ্রাণী তো রয়েছে নয়াদিল্লি থেকে, আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো নিউজ রুমে। আমাদের সঙ্গে আমাদের এইটার ভাস্কর দত্ত যোগ দিয়েছেন। ভাস্কর, খুব তাৎপর্যপূর্ণভাবে যা অবস্থায় মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, একদিকে এসএসসি, একদিকে রাজ্যের আশঙ্কা আইনজীবীর, মানে গোটা পরিস্থিতি কোন জায়গায় যাবে বলে মনে হচ্ছে? দেখো মণিময়, পরিষ্কার কথা বলা যেতে পারে যে আজকে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে এক কথায় বলতে গেলে ল্যাজে গোবরে অবস্থা। তার কারণ তারা চেয়েছিল এক আর হলো আর এক। তার কারণ প্রথমে আমরা এই চাকরি প্রার্থীদের মামলাটার আগে সন্দেশখালী মামলাটাও দেখেছি, সেখানে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। তারপর এই যে মামলার দিকে গোটা রাজ্যের প্রায় 26,000 পরিবারের নজর ছিল, গোটা রাজ্যের সাধারণ মানুষের নজর ছিল, সেই মামলাতেও ফের ধাক্কা খেলো। এক্ষুনি যে তথ্যগুলো তুমি তুলে ধরলে মণিময়, বা কিছুক্ষণ আগে আমার প্রতিনিধি ইন্দ্রাণী যে তথ্যগুলো তুলে ধরছিল, খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আলটিমেট তাদের যে কঙ্কালটা বেরিয়ে গেল সেটা কিন্তু পরিষ্কার। তার কারণ হচ্ছে প্রথমত দেখো যে এসএসসি তারা এখন ঢোক গিলছে। তারা এখন গিয়ে বলছে যে তারা নাকি যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী তালিকা পৃথকভাবে জমা দিতে পারবে। তাহলে প্রশ্ন, এতদিন তারা দিল না কেন? হাইকোর্ট তো তিনবার এসএসসিকে সেই তথ্যই জমা দিতে বলেছিল। যদি সেই তথ্য এসএসসি জমা দিত, তাহলে তো এই 26,000 মানুষের, প্রায় 26,000 চাকরি প্রার্থীদের চাকরি চলে যেত না, অযোগ্যদের চাকরি যেত, যোগ্যরা তো চাকরিতে বহাল থাকতো। হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, সেই রায়ের অন্যতম কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে এই তথ্যই ছিল না কারা যোগ্য কারা অযোগ্য। বারবার এই তথ্য চাওয়ার পরেও এসএসসি জানিয়েছে যে তাদের কাছে নাকি ওএমআর শিট নষ্ট হয়ে গেছে, তাদের কাছে কোনো তথ্য নেই। তাহলে সেই তথ্য যখন নেই, তখন তাদের কাছেও কিছু করার ছিল না। তারা এক প্রকার বাধ্য হয়ে টোটাল প্যানেলটাকেই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। আজ যখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই তদন্তের বা এই নির্দেশের রায়কে চ্যালেঞ্জ করে গেল, যখন সুপ্রিম চাপে পড়লো, তখন এসএসসি সুরসুর করে বলছে যে আমরা যোগ্য আর অযোগ্যকে পৃথক করতে পারবো এবং পৃথক তালিকা দিতে পারবো। প্রশ্নটা সেখানে, তাহলে এখন দিল না কেন? তাহলে এটা কি ওই সময় কিল করার একটা স্ট্র্যাটেজি নিচ্ছে? ফের একবার যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে এসএসসি? এই প্রশ্ন কিন্তু জোরালো হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার নিজের পিঠ বাঁচানোর যে আপ্রাণ চেষ্টা করেছে সেটাও বলা যায়। তার কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল যে সুপার নিউমেরারি পোস্টকে ক্রিয়েট করার জন্য মন্ত্রিসভার যে কাউকে ডেকে সিবিআই তদন্ত করতে পারবে, সেই তদন্তে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। কেন দিল? আজকে রাজ্যের আইনজীবী বলছে আদালতের কাছে মহামান্য আদালত
খুব স্বাভাবিকভাবেই যদি এখন এই তদন্ত বহাল থাকে তাহলে তো গোটা মন্ত্রিসভাটাই জেলে চলে যাবে। মোটা মন্ত্রিসভা জেলে চলে গেলে নির্বাচন চলছে, নির্বাচনে আর প্রচারে যাবে কে? তার কারণ প্রচারে যারা মুখ তারাই তো আবার মন্ত্রিসভায় রয়েছে। মন্ত্রিসভায় যদি জেলে চলে যায় তাহলে প্রচার করবে কি করে? খুব স্বাভাবিকভাবেই এই রায়টা থেকে আপাতত বাঁচান বা স্থগিতাদেশ দিন। আদালত সেই রায়টা মেনেছে বা আবেদন মেনেছে এবং মেনে আগামী সোমবার পর্যন্ত তদন্তে স্থগিতাদেশ দিয়েছে। এতে আনন্দের কিছু নেই বা স্বস্তি পাওয়ারও রাজ্যের কিছু নেই। আগামী সোমবার এই অবস্থানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এই তদন্তের কি গতি প্রকৃতি নির্ধারণ করে সেটা যেমন আমাদের নজরে থাকবে, খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকার আজকে এই তদন্তে মানে মন্ত্রিসভা জেলে চলে যাবার আশঙ্কা প্রকাশ করে অন্যদিকে এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা নিয়ে যে মন্ত্রিসভার দুর্নীতি ছিল সেটা কি কোথাও মেনে নিল না? এই প্রশ্নটাও কিন্তু জোরালো হচ্ছে মণিময়। একেবারেই ওএমআর শিট ধ্বংস করা হয়েছে, বেআইনিভাবে নিয়োগ জেনে কেন সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা, এই প্রশ্নগুলো উঠেছে। আমি আসছি ভাস্কর, তবে তার আগে ফিরদৌস শামীম আইনজীবী, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাই আপনাদের। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে যদি ক্যাবিনেট মেমোরেন্ডাম দেখেন তাহলে দেখবেন দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এই ক্যাবিনেট মেমোরেন্ডামে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন হয়েছে এবং সেখানে ইললিগালিটিস হয়েছে, সেটার কগনিজেন্স নিয়ে এই ক্যাবিনেট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্দেশ মহামান্য বিচারপতিদ্বয় দিয়েছেন সেই নির্দেশের ফলে পুরো ক্যাবিনেট জেলে চলে যেতে পারে। ফলে আমাদেরকে বাঁচান, এই সময় ইলেকশন চলছে, যাতে আমরা স্টেট এসএলপি প্রেফার করেছি, আমাদের অন্য কোনো বক্তব্য নেই, আমাদের মূল বক্তব্য হচ্ছে ওটাই। অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কে যোগ্য কে অযোগ্য এই সময় কোনো বক্তব্যই নেই। রাজ্যের পক্ষ থেকে একটাই বক্তব্য যে ক্যাবিনেটকে বাঁচাতে হবে। আমি এটুকু বুঝতে পেরেছি যে ক্যাবিনেট ডিসিশন যেটা হয়েছে সেটা অবৈধ এবং এই ডিসিশন একেবারেই কোনো সংবিধানের শপথ নেওয়া ক্যাবিনেট এই ডিসিশন নিতে পারে এটা মানে স্বপ্নাতীত। কিন্তু এই ডিসিশন নিয়েছেন খুব স্বাভাবিকভাবে। এই যে নির্দেশ সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন নির্দেশ। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন নির্দেশ যে কোনো সময় মানে পরবর্তীতে শুনানি হলে এই অন্তর্বর্তীকালীন নির্দেশ উঠে যাবে এবং আশা করি যাদের যেখানে স্থান হওয়া উচিত তাদের ঠিক সেখানেই স্থান হবে। পাশাপাশি আইনজীবী বিক্রম ব্যানার্জি, তারও প্রতিক্রিয়া রয়েছে, শোনাবো আপনাদের। যে ওরা চুরি দুর্নীতি করেছে সেই জন্যই এটা বলেছে, তবে বেসিক্যালি ওই কারণে না, এর আগে একটা অর্ডার আছে সুপ্রিম কোর্টের ওই সুপার নিউমেরিক নিয়ে স্টে, তাই জন্য আপাতত ওইটুকুটা রেখেছে। রাজ্য সরকারের যারা উচ্চপদস্থ আধিকারিক মন্ত্রী এবং রাজ্য সরকারের যারা প্রধান আছেন তারা যদি এই শিক্ষা দুর্নীতির সাথে যুক্ত না হতেন তাহলে তারা সবার আগে তদন্ত করে যারা দোষী তাদেরকে জেলে দিন এবং এই ধরনের দুর্নীতিই হতো না। তারা বড় বড় মাথা পেছনে না থাকলে কোনোদিন এত বড় লার্জ স্কেল স্ক্যাম হয়? এই নিয়োগ নিয়ে প্রধান বিচারপতির করা মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিভিন্ন প্রতিক্রিয়া তো আপনারা পাচ্ছেনই। আমি আবারও চলে যাব সরাসরি আমাদের নিউজ রুমে ভাস্করের কাছে। ভাস্কর, খুব তাৎপর্যপূর্ণ, কারণ যেভাবে কড়া পর্যবেক্ষণ রেখেছেন বিচারপতি, তিনি যেভাবে প্রশ্ন করেছেন এই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে, একেবারেই দেখো যে বাইট তুমি শোনালে, অর্থাৎ ফিরদৌস শামীমের যে বক্তব্য তুমি শোনালে, তার থেকে তো আরেকটা প্রশ্ন উঠছে। আমি একটু ইন্দ্রাণীর কাছেও এই ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করব যে ইন্দ্রাণী, ফিরদৌস শামীম যে বক্তব্য পেশ করছেন সেখানে তিনি যে ইঙ্গিত দিচ্ছেন, তাহলে আজকে রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার মূল এবং একমাত্র উদ্দেশ্য ছিল ক্যাবিনেটকে বাঁচানো। যোগ্য অযোগ্যদের চাকরি প্রার্থী যারা, তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া বা চাকরি বাঁচানো নয়। কি মনে হচ্ছে? একদমই, দেখো আজকে যখন এই শুনানি চলছিল তখন রাজ্যের পক্ষ থেকে একাধিক আইনজীবী, মুকুল রোহতগি থেকে শুরু করে যে বরিষ্ঠ আইনজীবীরা ছিলেন, আইনজীবী গুপ্তা, সবাই কিন্তু একটা বিষয় ভীষণ চিৎকার চেঁচামেচি করেছেন যে সিবিআই তদন্ত বন্ধ করতে হবে। সিবিআই তদন্ত কিসের ক্ষেত্রে বন্ধ করতে হবে? রাজ্যের আইনসভা বা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ, সেই রায়টাকে বন্ধ করতে হবে। অর্থাৎ যখন সিবিআইয়ের প্রয়োজন হবে কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনকি তদন্তে যদি তথ্য পাওয়া যায়
যায় তাহলে তাদের গ্রেপ্তারও করা হতে পারে। এই যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায়, সেটাকে স্থগিতাদেশ দিতে হবে, মূল বক্তব্যই কিন্তু ছিল রাজ্যের পক্ষ থেকে এটাই। এটা নিয়েই কিন্তু সব থেকে বেশি সরব ছিলেন রাজ্যের পক্ষ থেকে আইনজীবীরা। সেই জায়গা থেকেই যে বিরোধী পক্ষের আইনজীবীরা ছিলেন বিক্রম বা ফিরদৌস শামীম, তাদের কিন্তু এটাই বক্তব্য যে রাজ্যের আসলে কতজনের চাকরি থাকলো, কতজনের চাকরি গেল, কে যোগ্য কে অযোগ্য। এক্স্যাক্টলি ইন্দ্রাণী, এই প্রশ্নগুলো বড় প্রশ্ন। আমি ঠিক যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা দিতে প্রস্তুত একেবারে এসএসসি। সুপ্রিম কোর্টে জানালো এসএসসি, পরবর্তী শুনানি আগামী সোমবার। আমি আবারও যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের নিউজ এডিটর ক্যালকাটা নিউজের ভাস্কর দত্ত। ভাস্কর, তোমার কাছে যে বিষয়টা নিয়ে জানতে চাইবো, আজকে আমরা সারাদিন ধরে এই আলোচনাই করছি এবং এই আলোচনাতেই আছি, চাকরি প্রার্থীদের তরফ থেকে আইনজীবীরা এবং রাজ্যের তরফে যে আইনজীবীরা আছে, সেখানে কি হয়েছে, মূলত কি বললেন তারা, সামগ্রিক বিষয়ে বিস্তারিত জানবো। দেখো বর্ণিশিকা, খুব স্বাভাবিকভাবেই আজ সকাল থেকে একেবারে এই খবরের আমরা লেগে রয়েছি এবং কি কি হচ্ছে তার কারণ বিষয়টা যথেষ্টই গুরুতর। 26,000 চাকরি প্রার্থীর চাকরি চলে গেছে এক লহমায়। খুব স্বাভাবিকভাবেই এই রায়ের পর থেকেই আমরা দেখেছি শহীদ মিনার চত্বরে চাকরি প্রার্থীরা তারা রীতিমতো ধর্নায় বসেছেন, কখনো তারা সেখানে গিয়ে আক্ষেপ করছেন, কখনো তাদের যন্ত্রণার কথা শোনাচ্ছেন। এটা তো বাস্তব যে যারা যোগ্য তাদের চাকরি চলে যাবার যন্ত্রণা তো ভীষণ রকম, কিন্তু হাইকোর্টের কাছে এমন কোনো অবস্থান ছিল না যাতে হাইকোর্ট যোগ্য আর অযোগ্যকে আলাদা করতে পারে। একবার নয়, দুবার নয়, তিনবার এসএসসির কাছে এই তালিকা চেয়ে হাইকোর্ট পাঠিয়েছে যে তোমরা তালিকা দাও কারা যোগ্য কারা অযোগ্য নয়। রায়ের পর সুপ্রিম কোর্ট বলছে যে এসএসসি বলছে যে 5,000 জনের জন্য 26,000 চাকরি চলে গেল। এটা কেমন রায়? তাহলে যে 5,000 জনের কথা এসএসসি বলছে, তাহলে কোন সেই 5,000 জন? তাদের নামের তালিকা কেন দিতে পারলো না? বলছে ওএমআর শিট নাকি নষ্ট হয়ে গেছে। ইন্দ্রাণী রয়েছে আজ সকাল থেকে সুপ্রিম কোর্টে। ইন্দ্রাণী গোটা বিষয়টা পর্যবেক্ষণ করেছে, শুনানিটা গোটা শুনেছে। আমি ইন্দ্রাণীর কাছে আবার বর্ণিশিকা একটু যাওয়ার চেষ্টা করব যে ইন্দ্রাণী, এই যে এসএসসির ভোল বদল, এসএসসি যে তালিকা হাইকোর্টে জমা দিতে পারলো না, আজকে সুপ্রিম চাপে পড়ে তারা বলছে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা প্রস্তুত করতে তারা পারবে এবং সেটা তারা সুপ্রিম কোর্টেও জমা দিতে পারবে। এটা কি সত্যি নাকি টাইম কিল করছে এসএসসি? কি মনে হচ্ছে? দেখো, আজকে সুপ্রিম কোর্টে এসএসসি কার্যত একদম লেজে গোবরে অবস্থা হয়, কারণ সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কিন্তু একটা ইঙ্গিত স্পষ্টতই দিয়েছেন, যদি যোগ্য অযোগ্য এবং যারা প্যানেলের বাইরে ছিল, অর্থাৎ সুপার নিউমেরি যে চাকরিগুলো দেওয়া হয়েছে, সেই সেগ্রিগেশন যদি না করা যায়, অর্থাৎ তাদের আলাদা আলাদা তালিকা যদি না করা যায়, তাহলে কিন্তু মামলাটি খারিজ হয়ে যাবে। এবং মামলা খারিজ হয়ে যাওয়া মানে ভাস্করদা, তুমি বুঝতেই পারছো, কিছুক্ষণ আগে আমরা যেটা বলছিলাম, যেটা আলোচনা করছিলাম, আজকে রাজ্যের আইনজীবীদের প্রধান লক্ষ্যই কিন্তু ছিল রাজ্যের ক্যাবিনেটকে বাঁচানো, অর্থাৎ রাজ্য প্রশাসনের গায়ে যেন এর আঁচ না লাগে, সিবিআই তদন্তে কেউ যাতে আর নতুন করে হয়রানি না হন বা নতুন করে গ্রেপ্তার না হন, এটাই কিন্তু ছিল রাজ্যের প্রধান লক্ষ্য। সেই জায়গা থেকে আজ যখন প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি আলাদা আলাদা না করা যায় তাহলে কিন্তু মামলা খারিজ হলেও হয়ে যেতে পারে, তখন কিন্তু নড়ে চড়ে বসলো এসএসসি এবং তারা পরিষ্কার জানালো যে তারা ওএমআর শিট অনুযায়ী যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করতে পারবে। আমরা সকাল থেকে বারে বারে বলছিলাম, আমি ইন্টারাপ্ট করব ইন্দ্রাণী, তখন কি আমাদের যারা আইনজীবী ছিলেন, বিশেষ করে ফিরদৌস শামীম, বিক্রম ব্যানার্জি, এরা যারা ছিলেন, তারা কি এসএসসির তরফ আইনজীবীকে প্রশ্ন করেননি যে আপনারা এই তালিকা কেন হাইকোর্টে দিলেন না? ভাস্কর, আমি তোমাকে একটু থামাবো, কারণ এসএসসি নিয়োগ দুর্নীতির চাকরি গিয়েছে বাংলার 25,753 জনের। মুহূর্তের মধ্যে কলকাতা হাইকোর্টের এই রায়ে হাজার হাজার শিক্ষক এবং কর্মীরা কিন্তু চাকরি হারিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার। ভাস্কর, তোমার সরাসরি প্রশ্ন সুকান্ত মজুমদারকে। সুকান্ত দা, আজকে সুপ্রিম কোর্টে এক প্রকার দেখলাম কেমন একটা ল্যাজে গোবরে অবস্থা রাজ্যের। সেই জায়গা থেকে এক এক করে প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে একটু চাইবো যে আজকে এসএসসি সুপ্রিম চাপে পড়ে তারা বলছে যে যোগ্য আর অযোগ্যদের পৃথক তালিকা তারা নাকি আদালতে জমা দিতে পারবে।
প্রথম প্রশ্ন হচ্ছে তাহলে হাইকোর্ট তিনবার চাওয়ার পর কেন তারা জমা দিল না? তাহলে কি তারা দুর্নীতি লোকাতে চাইছিল, কাকে বাঁচাতে চাইছিল? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি আদৌ তারা দেবে নাকি টাইম কিল করছে, কি মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা বলি যে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির যে অবজারভেশন, সেই অবজারভেশনে এটা পরিষ্কার হয়ে গেছে, তিনি পরিষ্কার ফ্রড শব্দটি ব্যবহার করেছে, যার বাংলা আক্ষরিক বাংলা করলে দাঁড়ায় জালিয়াতি। অর্থাৎ জালিয়াতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, এটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে সেটা প্রমাণিত হয়ে গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি এসএসসি মানে যোগ্য এবং অযোগ্যদের আলাদা সূচি দিতে পারে, তাহলে এতদিন তারা হাইকোর্টে দেয়নি কেন? এই প্রশ্নটি সব থেকে বড় প্রশ্ন হিসেবে উঠে আসে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় 5,000 অযোগ্য এবং তাদেরকে যারা তাদেরকে বাঁচানোর জন্য বাকি 21,000কে যুক্ত করে তাদেরকে তাদের ঘাড়ে বন্দুক রেখে কি বাঁচার চেষ্টা করছিলেন? এবং সেটা বুমেরাং হয়ে যাওয়াতে এখন সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে হাত পা ধরতে হচ্ছে যে আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা যোগ্য অযোগ্যদের আলাদা লিস্ট দিব। যদিও আমি বুঝতে পারছি না, যদি ওএমআর শিটের কপি না রাখা থাকে বা ওএমআর শিটের মিরর ইমেজ রাখা না থাকে, তাহলে যোগ্য এবং অযোগ্যদের সূচি কিভাবে তৈরি করবে, এইটা আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু এটা ঠিক, প্রচুর যোগ্য ব্যক্তি আছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের চাকরি গেছে, তাদের পাশে আমরা সবসময় আছি, আমরা চাই তাদের চাকরি পুনর্বহাল হোক। সুকান্ত দা, এখান থেকে আরো একটা প্রশ্ন, যে সুপার নিউমেরারি বিষয়টি নিয়ে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও প্রশ্ন তুলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করার জন্য মন্ত্রিসভার বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আজকে রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করছেন যে দয়া করে এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিন, না হলে গোটা মন্ত্রিসভাটাই জেলে চলে যাবে। আপাতত আগামী সোমবার পর্যন্ত স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই কাতর আরতি রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে কেন? আর এই আরতি জানিয়ে কি তাহলে মন্ত্রিসভায় যে দুর্নীতি হয়েছে সেটা কি মেনে নেওয়া হলো না? এখন এই যে সুপার নিউমেরিক পোস্ট, যাকে আমাদের রাজ্যের স্বনামধন্য শিক্ষামন্ত্রী ব্যতিক্রমী চাকরি বলছে, এটা যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল এবং দায়ী হচ্ছে সম্পূর্ণ ক্যাবিনেট, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই, এদের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, ভোট পর্যন্ত তাদের স্থগিতাদেশ দিয়েছিল আদালত, আগামী শুনানি পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু মনে রাখবেন, এটা সাময়িক, এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়। আবার আগামী দিনে সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ তুলে দিতে পারে এবং তুলে দিতে হবে, নাহলে তো তদন্তই হবে না। এবং তদন্ত হবে এবং তদন্ত হয়ে সিবিআই এর হাতে, আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা যারা আছেন তারা সবাই, আমি বলেছিলাম না এর আগে যে রাজ্যের ক্যাবিনেট মিটিং এর পরে প্রেসিডেন্সি জেলে বসবে, সেই দৃশ্য দেখতে আর বেশি দিন বাকি নেই, অপেক্ষা করুন, সেই দৃশ্য খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছে। অসংখ্য ধন্যবাদ সুকান্ত দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্নিশিকা, একেবারে আপাতত ধন্যবাদ সুকান্ত বাবু আপনাকে। ভাস্কর, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, রাজ্যের আইনজীবী সেখানে আজ সুপ্রিম কোর্টে অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতে আজ যখন শুনানি ছিল, সেই শুনানি কিন্তু আজ হলো না, স্থগিতাদেশ হয়ে গেল সেখানে। কিন্তু তারা সেখানে আশঙ্কা প্রকাশ করলেন শুধুমাত্র সিবিআই তদন্ত নিয়ে, নাকি আর কি কি বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা? না, যেটা আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী আছে আমাদের সঙ্গে, ইন্দ্রাণী যেটা একটু আগেই বলছিল বন্নিশিকা, যে কি পরিস্থিতি, কে যোগ্য কে অযোগ্য, যোগ্যরা চাকরি পাবে কি অযোগ্যদের চাকরি যাবে, কে টাকা ফেরত দেবে কে টাকা ফেরত দেবে না, রাজ্য সরকারের কাছে ইটস নট এ ম্যাটার, তাদের কাছে এটা খুব একটা বিষয়ই নয়। চাকরি গেছে, যাদের গেছে তাদের গেছে। ওই কথা বলে না যে বাঙালির কথা আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এবার রাজ্যের আইনজীবীদের কাছে টার্গেট একটাই, যে রাজ্যের মন্ত্রিসভা যেন থাকে দুধে ভাতে। ফলে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি হলো কি হলো না, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেল কি পেল না, অযোগ্যদের বাছাই করা গেল কি গেল না, তাতে কিছু যায় আসে না। মন্ত্রিসভার কেউ যেন তদন্তের মুখোমুখি না হতে হয়। ভোট চলছে, ভোট বড় বালায়, তাই যারা ভোট প্রচারে রয়েছেন তারা প্রত্যেকেই তো বা বেশিরভাগই তো মন্ত্রিসভার সদস্য, একেবারে টপ টু বটম যারা রয়েছেন এই নির্বাচনী প্রচারে। গোটা মন্ত্রিসভাই যদি জেলে চলে যায়, তাহলে নির্বাচনের বৈতরণী পার করবে কে?
প্রশ্নটা সেখানে। আর এই আবেদনে রেখে কি কাকুতি মিনতি তাদের যে এই নির্দেশের ওপর দয়া করে মহামান্য আদালত আপনি স্থগিতাদেশ দিন। নির্বাচন যেহেতু চলছে সেই আসপেক্টে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত আগামী সোমবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। আমি আবারও একটু ইন্দ্রাণীর কাছে যাব। ইন্দ্রাণী, আইনজীবীদের সঙ্গে তুমি কথা বলেছো, আইনজীবীরা কি বলছেন যে এই যে স্থগিতাদেশ সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করার জন্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল তার ওপর যে আপাতত স্থগিতাদেশ দিয়েছে, এই আপাতত স্থগিতাদেশ আগামী সোমবার কি বদলে যেতে পারে? একদমই, দেখো আইনজীবীরা কিন্তু সেটাই ভাবছেন বা তাদের সেটাই দাবি। তারা বলছেন, বারে বারে বলছেন এটা একটা আপাতত সাময়িক স্থগিতাদেশ। এই স্থগিতাদেশ মানে কিন্তু এই নয় যে দীর্ঘকালীন একটা স্থগিতাদেশ বা সিবিআই কোনো তদন্ত আর ভবিষ্যতে করতেই পারবে না, এরকম একটা পর্যবেক্ষণ দিয়েছেন শীর্ষ আদালতের শীর্ষ বিচারপতির বেঞ্চ। তারা বলছেন যে রাজ্য বারে বারে আজকে চিৎকার চেঁচামেচি করতে থাকে যে নির্বাচন চলছে, এই মুহূর্তে সিবিআই যদি রাজ্যের মন্ত্রিসভাকে জিজ্ঞাসাবাদ করে, বারে বারে ডেকে পাঠায় বা তাদের গ্রেপ্তার করে, তাহলে কিন্তু নির্বাচন প্রভাবিত হবে। এবং সুপার নিউমারির উপর এর আগেও কিন্তু একটা স্থগিতাদেশ ছিল, সেই জায়গা থেকে সাময়িক একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু আগামী সোমবার বিস্তারিতভাবে যখন এই শুনানি হবে, তোমাকে জানিয়ে রাখবো ভাস্করদা, আজকে কিন্তু বিস্তারিত শুনানি হয়নি, অল্প কিছুক্ষণ শুনানি হয়। কিন্তু আগামী সোমবার সমস্ত মামলাকে এক জায়গায় করে যখন বিস্তারিত শুনানি হবে, প্রত্যেকটি পক্ষ যারা যোগ্য চাকুরিজীবী তারা যখন নিজেদের বক্তব্য রাখবেন, যারা বিরোধী পক্ষ বা যে আইনজীবীরা এতদিন ধরে লড়াই করে এই ভয়ঙ্কর দুর্নীতি বা ভয়ঙ্কর স্ক্যামটিকে সামনে নিয়ে এসেছেন, তারা যখন নিজেদের বক্তব্য রাখতে পারবেন, তখন কিন্তু বিষয়টা পরিষ্কার হবে এবং শীর্ষ আদালতের কাছে তারা তুলে ধরবেন কিভাবে রাজ্যের মন্ত্রিসভা এই স্ক্যামের সাথে যুক্ত বা সুপার নিউমেরির ক্ষেত্রে রাজ্যের মন্ত্রিসভার কি ভূমিকা ছিল। সেই জায়গা থেকে তারা মনে করছে সিবিআই তদন্তের উপর থেকে সঙ্গে সঙ্গে স্থগিতাদেশ উঠে যাবে, কারণ সুপ্রিম কোর্ট বা যে কোনো আদালত কখনো কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এবং সেটা যদি জনগণের রায় নির্বাচিত একটি সরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই সেই দুর্নীতিকে সুপ্রিম কোর্ট প্রশ্রয় দেবে না এবং সেক্ষেত্রে অত্যন্ত কড়া অবস্থান নিতে চলেছে। তোমাকে আমি একটু বিরত করব, আমি ভাস্করের কাছে যাব। ভাস্কর, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, তোমার সরাসরি প্রশ্ন। অমিতাভদা, আজকে সকালবেলা থেকেই আমরা এই খবরে নজর রেখেছি, আপনি সকালবেলাও আমাদের সঙ্গে ছিলেন। যে রায়ের বা যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বেরিয়ে আসছে তাতে রাজ্য সরকার এক প্রকার ল্যাজে গবরে অবস্থা বলা যাচ্ছে। তার পাশাপাশি দুটো তিনটে বিষয়। প্রথম প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের কাছে আজকে এসএসসি বলছে তারা যোগ্য আর অযোগ্যের তালিকা নাকি পৃথক করতে পারবে। হাইকোর্ট তিনবার চেয়েছিল, এই তালিকা দিতে পারেনি। এসএসসি আজকে সুপ্রিম কোর্টে বলছে আমরা দিয়ে দেব। এটা কি শুধু কথার কথা, সময় কেনা, নাকি সত্যি এসএসসি এবার চাপে পড়ে সেটা দিতে বাধ্য হবে? কোনটা, কিভাবে দেখছেন? না, এটা একেবারে এসএসসির দ্বিচারিতা, এবং শুধু এই দ্বিচারিতা প্রমাণিত করছে যে তার মানে সে হাইকোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে। এক। দুই, সুপ্রিম কোর্টে গিয়ে কেন পারবো বা সক্ষমতার কথা কেন বলছে? হাইকোর্টে কিন্তু এসএসসি বলেছে যে সিবিআই যে ৫,৪০০ কথা গন্ডগোলের কথা বলছে, আমরা তাকে সমর্থন জানাচ্ছি। সে কিন্তু আলাদা করে মানে নিজে থেকে ৫,৪০০ বেছে দেবে এমন কথা কোথাও বলেনি। আজকে সুপ্রিম কোর্টে এসে সে বলছে আমরা বেছে দিতে পারবো, তার কারণ সরকারের পক্ষ থেকে যে কথা ভাস্করদা বললে যে সময় কেনার ব্যাপারটা। কিন্তু যেটা সবচেয়ে লজ্জাজনক আজকে সারাদিনের অগ্রগতিতে, সেটা হচ্ছে এই কর্মহারা ২৬,০০০ শিক্ষকের ভবিষ্যৎ রক্ষাকারী স্টে কিন্তু আসলো না। যেটা আসলো সেটা হচ্ছে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে কিনা সুপার নিউমেরিক পোস্টের ব্যাপারে, সে ব্যাপারে একটা ইন্টারিম স্টে পাওয়া গেল যেহেতু নির্বাচন চলছে। এবং এতেই রাজ্য সরকার অমিতাভদা ভীষণ খুশি। তার কারণ আজকে রাজ্যের আইনজীবীর তরফ থেকে এই আবেদন ছিল সুপ্রিম কোর্টের কাছে যে মহামান্য আদালত, এই মুহূর্তে নির্বাচন চলছে, যদি তদন্ত হয় মন্ত্রিসভার ওপর তাহলে গোটা মন্ত্রিসভাই জেলে চলে যেতে পারে। এই আশঙ্কা প্রকাশটা কি এক প্রকার দুর্নীতির মান্যতা দেওয়া? একেবারেই তাই। তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে যোগ্য অযোগ্য মিলিয়ে যে ২৬,০০০, তাদের ভবিষ্যতের সঙ্গে যে রাজ্য সরকারই প্রতারণা করে আসছে সেটা আরো স্পষ্ট হয়ে গেল তারা কোন বিষয়ে গুরুত্ব দিয়ে কে চাইতে গেছিল সেই দৃষ্টিভঙ্গি থেকে।
স্বাভাবিকভাবেই এখনো যারা এই রাজ্য সরকারের রাজনীতিকে সমর্থন করে ভরসা রেখেছেন যে এই সরকার তাদের হয়ে লড়বে, মুখোশ খসে যাওয়ার পর আমার মনে হয় তাদের সংঘবদ্ধভাবে এই সরকারের বিরোধিতা করা উচিত। সুতরাং মন্ত্রিসভা গ্রেফতার হলে ভোটে কি প্রভাব পড়বে জানি না, এই 26,000 মানুষের পরিবারের কয়েক লক্ষ ভোটারের অভিশাপ যেন বর্ষিত হয় এই অপদার্থ সরকারটার উপরে, এই দাগি চোচ্চরদের সরকারটার উপরে। এবং সবচেয়ে বড় কথা, আজকে এই শেখ শাহজাহানকে বাঁচাতে গিয়ে একটা মানে ব্যক্তির ইন্টারেস্টে রাজ্য সরকার জনগণের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে উকিল পাঠাচ্ছে, আমার এক থাপ্পড় খেতে আরেক এগিয়ে। ফলে স্বভাবতই এটা মানে আমি আজ সকালবেলার অনুষ্ঠানে বলেছিলাম ভাস্করদা যে আমি কায়মনো বাক্যে চাই যে এই 26,000 শিক্ষকদের জন্য একটা স্টে আসুক, অন্তত তারা এই নির্বাচন চলাকালীন যেন কর্মহারা না হন। দুর্ভাগ্যজনক ভাবে সে বিষয়ে এলো না, যে বিষয়ে আমরা কোনোভাবেই চাইছিলাম না স্টে আসুক, সেই বিষয়টাতেই ইন্টারিম স্টে আগামী সোমবার পর্যন্ত পড়লো। দেখা যাক, আশা করি সোমবার দিন আদালত আরো বিস্তৃত শুনবেন এবং সিদ্ধান্ত নেবেন। তবে শাসক দলের মুখোশ যে খুলে গেল এই রায়ে, তারা কি করতে চাইছিলেন, কাদের স্বার্থে করতে চাইছিলেন, একেবারে অসংখ্য ধন্যবাদ অমিতাভ দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। বন্নি, হাইকোর্টের রায়কে একেবারে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ, এবং আজকে সেখানেও এসএসসি দিয়ে চাকরিহারাদের একাংশরা যারা সেখানে পৌঁছেছে এবং চাকরিহারাদের কোনো সুরাহা হলো না। আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক এবং আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় ভাস্কর দত্ত, আমাদের নিউজ এডিটর, এবং ইন্দ্রাণী। ভাস্কর, তোমার সরাসরি প্রশ্ন ঝন্টু বড়াইককে। ঝন্টুদা, আপনি আজকে সুপ্রিম কোর্টের পুরো অবজারভেশনটা ফলো করেছেন আমি জানি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দু তিনটি প্রশ্ন। প্রথমত প্রশ্ন হচ্ছে যে এসএসসির ভূমিকা নিয়ে, যে এসএসসি এখানে একবারের জন্য জানালো না যে তারা দিতে পারবে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা, তিনবার হাইকোর্ট চাওয়ার পরেও আজকে সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলছে তারা নাকি তালিকা দিতে পারবে। মানে এসএসসির এই ভূমিকাকে কিভাবে দেখছেন? দেখুন, এসএসসির ভূমিকাটা তো সর্বাগ্রে, এসএসসি হচ্ছে স্তরীয় ব্যবস্থার প্রথম স্তর যারা নিয়োগের সুপারিশটা করেন, অর্থাৎ তারা যোগ্য শিক্ষক হতে পারবেন তাদের সুপারিশ করেছে, তার ভিত্তিতে রাজ্য সরকারের মনিটরিং এ বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। অর্থাৎ এসএসসি হচ্ছে প্রথম এবং সবচেয়ে মুখ্য ভূমিকার একটি সংস্থা, স্বশাসিত সংস্থা। মানে এরা প্রথম দিকে কিন্তু এই পুরো দুর্নীতি এবং চুরি এবং এন্টায়ার যে করাপশনটার কিন্তু মধ্যমণি শুধু নয়, এটাকে প্রত্যেকটা মুহূর্তে এটাকে প্রমোট করেছে। মানে আজকে এই যে এতগুলো লোকের ছিলিমিলি, অজস্র ছাত্রদের পরোক্ষভাবে প্রভাব হয়ে যাওয়া, আপনার আমার ঘরের ছেলে মেয়েদের সার্বিকভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা দুঃসাৎ হয়ে যাওয়া, পুরোটার দায়ী যদি কেউ থাকে তার সিংহভাগটা এসএসসি। এই ভূমিকা এটা অস্বীকার জায়গা নেই। দ্বিতীয় হচ্ছে এসএসসি একটা খেলায় করে এই কথাটা বলেছেন, কারণ এসএসসি বুঝে ফেলেছে এইটা কোথাও স্ট্যান্ড করার জায়গা আর নেই। তাহলে প্রশ্ন হচ্ছে এতদিন তারা দেয়নি কেন? মনে রাখবেন, এসএসসি জানে এই ছাপির থেকে যদি এটা যোগ্যতা বেরিয়ে যায় তাহলে পুরো সরকারের ভিত্তিভূমিটা উপরে যাবে। কারণ যে 19,000+ তথাকথিত যোগ্যের কথা দায়িত্ব নিয়ে স্বীকার করতে পারছে না, আমি আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে দায়িত্ব নিয়ে বলছি, এদের মধ্যে একটা বড় অংশের জল মিশানো আছে, এসএসসি জানে। এবং সার্বিক ডকুমেন্টেশন গুলো যদি চোখের আড়ালে সূর্য আলো দেখে, তাহলে আমি মনে করি 40 জনের ক্যাবিনেট শুধু নয়, তৃণমূলের এমপিআর চুরিপুটির থেকে বড় করতে পুরো নেতাদের ভিত্তিভূমি হয়ে যাবে। কারণ এটা পুরোটা চক্র, যে চক্রটার একটা মাথা আছে, যেই মাথাটা কন্ট্রোল করছে। এটা কিন্তু একটা সাধারণ দুর্নীতি নয়, এই দুর্নীতিটা কিন্তু একটা অর্গানাইজড। যেটা জানা যাচ্ছে, ঝন্টুদা আমি একটু ইন্টারাপ্ট করবো, যেটা জানা যাচ্ছে যে সিবিআই এর বাজেয়াপ্ত করা ওএমআর শিটের উপর ভরসা করে পুনর্মূল্যায়নের দিকে যাচ্ছে নাকি এসএসসি, এবং সেখানে মাধ্যমিকের নাম্বার, উচ্চ মাধ্যমিকের নাম্বার আর ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর থেকে কমিশন একটা তালিকা তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে। এইটাকেই বা কিভাবে দেখছেন? এটা কি আদৌ সম্ভব? না, এটা যা শুধু পিঠ বাঁচানো। আমি জানি না সুপ্রিম কোর্ট এইটাকে, এই ফর্মুলাটাকে স্ট্যান্ড করবে কিনা, করতে পারবে কিনা। তাছাড়া সুপ্রিম কোর্টের অবশ্য ওর রাস্তাও নেই। কিন্তু আমি আপনাকে বলি ভাস্করবাবু, পার্সোনালিটি নাম্বার অ্যান্ড এন্টার একাডেমিক প্রসেসটা হচ্ছে পুরো মূল্যায়নের একটা ক্ষুদ্র অংশ মাত্র। মূল পরীক্ষাটা হচ্ছে ওএমআর এ হয়েছিল, আপনার যোগ্যতাটা
ওএমআর লিখিত পরীক্ষায় আপনি দেখিয়েছিলেন, সেটাই যদি না থাকে তাহলে শুধুমাত্র একটা অ্যাসাম্পশনের ভিত্তিতে কিন্তু এটাকে স্ট্যান্ড করলে আবারও দেখা যাবে অবমূল্যায়ন হবে এবং এটাও কেস হবে। কারণ যারা বাদ যাবে এর ফলে তাই রিপিট পিটিশন দাখিল করবে যে মেন যেখানে ভিত্তিভূমিটা হচ্ছে রিটেন ওএমআরটা, সেই ওএমআরটাকে কার্যত উপেক্ষা করে আমাদের সাথে কনস্পিরেসি করা হলো। দেখবেন এটা ভুলে গেল। এবং আমি আপনাকে বারবার বলছি, আগে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যখন গিয়েছে হলফনামায় কিন্তু একটা জিনিস স্পষ্ট করে তারা বলেনি, সেটা হচ্ছে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের স্ট্যান্ড করুন। তারা বলছে যোগ্যদের স্ট্যান্ড করুন, কিন্তু একবার বলে দিই অযোগ্যদের বাদ দিন। দ্বিতীয়, এন্টার প্রসেসটা থেকে একটা জিনিস স্পষ্ট, রাজ্য যোগ্য অযোগ্যদের ডিফারেন্সিয়েট করা বা বেকার ছেলে যোগ্য ছেলেদের চাকরিতে বহাল এটার জন্য যাই সুপ্রিম কোর্টে গিয়েছে নিজেদের মন্ত্রিসভাটাকে বাঁচাতে। এখানটাতে আমার শেষ প্রশ্ন ঝন্টুদা, আজকে রাজ্যের আইনজীবী আবার এটাও বলছেন যে মন্ত্রিসভার বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেখানে স্থগিতাদেশ দিন, তার কারণ না হলে গোটা মন্ত্রিসভাই নাকি জেলে চলে যাবে। আশঙ্কাটা কোথায়, মন্ত্রিসভা জেলে যাওয়ার না যোগ্য অযোগ্যদের চাকরির ব্যবস্থা করার? রাজ্যের কাছে প্রায়োরিটি কোনটা মনে হচ্ছে আপনার? শুনুন, যোগ্য অযোগ্যদের চাকরি নিয়ে রাজ্যের কোনো মাথা ব্যথা নেই, প্রথম দিন ছিল না, আপনিও নেই, সরকারের কোনো কোথাও নেই। এন্টার প্রসেসটায় রাজ্য তৃণমূল সরকার, তৃণমূল চালিত পুরো ক্যাবিনেটটাকে বাঁচাতে চাইছে এবং যে নেতা স্থানীয় স্তরের সমস্ত নেতারা যে হারে টাকা নিয়ে চাকরিগুলো বিক্রি করেছে এন্টার চক্রটাকে বাঁচাতে চাইছে। আজকে আপনি দেখুন যে আমি বারবার বলছি 164 এই যে স্পষ্টত পুরো এন্টার প্রসেসটায় মিনিস্টার, ক্যাবিনেট এবং মুখ্যমন্ত্রী দায়ী। সংবিধানে একটা বলে দিয়েছে আপনার পুরো যৌথ দায়িত্ব আপনার। মানে এই দায়িত্বে কিন্তু অশরীর সঙ্গে দেখা শুরু করছে মমতা ব্যানার্জি এন্টার ক্যাবিনেট, যে এইবার কাকে ধরবে প্রত্যেকটা চলে যাবে জেলে। একেবারেই অসংখ্য ধন্যবাদ ঝন্টুদা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। বন্নিশিকা, একেবারে ভাস্কর, যে বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করছি, বাংলার 25,753 জনের চাকরি গিয়ে গেছে। ইতিমধ্যে কলকাতার হাইকোর্টের এই রায়ে হাজার হাজার শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি হারা হয়ে গিয়েছেন এবং এমনই একজন চাকরি হারা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রিয়াঙ্কা সাহু। ভাস্কর, তোমার প্রশ্ন সরাসরি। একেবারেই প্রিয়াঙ্কা, আমার প্রশ্ন হচ্ছে একটাই, আজকে এসএসসি সুপ্রিম কোর্টে জানাচ্ছে তারা নাকি যোগ্য অযোগ্যের তালিকা ডিফারেন্সিয়েশন করতে পারবে। কি মনে হচ্ছে এসএসসির এই ভূমিকাকে কিভাবে দেখছেন? দেখুন, এসএসসি যদি প্রথমেই এই স্ট্যান্ড পয়েন্টটা তাদের থাকতো, তারা যদি যোগ্য আর অযোগ্যকে প্রথম থেকেই সেগ্রিগেট করে দিত বা এরকম একটা তালিকা তৈরি করে ডিভিশন বেঞ্চে দিত জাস্টিস বসাকের ঘরে, তাহলে আজকে আমরা কিন্তু চাকরিহারা হতাম না। এটা আর এক্ষেত্রে আমি বলবো, তবুও এটা বলতে পছন্দ করব যে আমরা মনে হচ্ছে ভোটমুখী রাজনীতির শিকার। হ্যাঁ, সেক্ষেত্রে সরকার পক্ষ তো সত্যি মানে প্রথম থেকেই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করেনি, অযোগ্যদের বিশেষ সুবিধা পাওয়ানোর জন্য উদ্যত হয়েছে। এখনো মাননীয়া বলছেন যে 25,000-এর সাথে আছেন। হ্যাঁ, একবারও উনি বলছেন না যে উনি যোগ্যদের সাথে আছেন। এই কথাটা আজ অব্দি এখনো ওনার মুখ থেকে আমরা শুনতে পেলাম না। এছাড়াও কোন বিরোধী রাজনৈতিক দলের বিরোধী যারা রয়েছেন সেই রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকেও আমরা এরকম কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না যেখানে ওনারা বলছেন পরিষ্কারভাবে যে সকল যোগ্য প্রার্থীদের আমরা সাথে আছি। এবং আমরাও বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সেরকম সদর্থক ভূমিকা এক্ষেত্রে পালন করতে দেখিনি বা আমাদের মনোবল বাড়ানোর জন্য যে আমাদের পাশে থাকা প্রয়োজন তাও আমরা এটা দেখতে পাই। মানে সবাই তাদের নিজের গা বাঁচাতে চাইছে মনে হচ্ছে প্রিয়াঙ্কা। হ্যাঁ, আরেকবার বলুন। সবাই তার নিজের গা বাঁচাতে চাইছে এই মুহূর্তে। একদমই তাই। প্রত্যেকেই এরা মানে যারা রাজনৈতিক দলের কর্মী, যারা রাজনৈতিক নেতা, তারা এখানটায় প্রিয়াঙ্কা একটা যেটা প্রশ্ন যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে কিভাবে এসএসসি এই মূল্যায়নটা করবে কে যোগ্য কে অযোগ্য। সেখানে যেটা জানা যাচ্ছে যে সিবিআই যে ওএমআর শিটগুলো বাজেয়াপ্ত করেছে তার পুনর্মূল্যায়ন এবং মাধ্যমিকের নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর, ইন্টারভিউয়ের নম্বর মিলিয়ে কমিশন একটা তালিকা প্রস্তুত করতে চাইছে। কি মনে হয় প্রিয়াঙ্কা যে এইভাবে এসএসসি যদি কোনো তালিকা প্রকাশ করে তাহলে সত্যিই কি সেটা সঠিক হবে বলে মনে করছেন? অবশ্যই সঠিক হবে। মানে এসএসসি তো একমাত্র পারে এই কাজটি করতে, চাল থেকে কাপড় আলাদা করতে একমাত্র এসএসসি পারে এবং এসএসসি এন্টাইটেল। সেক্ষেত্রে সিবিআই তাদেরকে একটা সহযোগিতা করেছে মাত্র, একটা সেন্ট্রাল এজেন্সি তারা ইনভেস্টিগেট করে বার করে দিয়েছে অযোগ্য কারা।
সেক্ষেত্রে এসএসসির কাজটা করতে অনেক সুবিধা হয়েছে, কিন্তু এসএসসি এন্টাইটেল যে কারা চাল আর কারা কাকড় সেটা বাঁচার। সেক্ষেত্রে এসএসসি যদি এই সদর্থক ভূমিকা এক্ষেত্রে পালন করে, অবশ্যই যোগ্যদের অযোগ্যদের থেকে আলাদা করতে পারা যাবে বলে আমি মনে করছি। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্ণিশিকা। বেশ ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে ভাস্কর ঘোষ ডিএ আন্দোলনের নেতা, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। হার্ড কপিগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে। আগে নিয়ম ছিল যে 7 বছর রাখতে হয়, এই দুর্নীতি করার জন্য এটাকে কমিয়ে 2 বছর করা হয়েছিল। এখন প্রশ্ন হলো যে সেগুলো স্ক্যান কপি হয়েছে, সেই স্ক্যান কপি সার্ভারে রাখা হয়েছিল, সেই সার্ভারেও মানে শুধুমাত্র যে থাকে তাও নয়, সেটাকে ক্লাউড স্টোরেজে থাকে। যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে ক্লাউড স্টোরেজে যখন কোনো ডেটাকে রাখা হয় সেটার মিরর ইমেজ থেকে যায়। যদি না থাকবে তাহলে 9-10 ক্ষেত্রে বা গ্রুপ ডি এর ক্ষেত্রে এদেরকে ওএমআর শিট দেওয়া হলো কিভাবে? কোন ওএমআর শিট দেওয়া হয়েছে না, যে ওএমআর শিটে ও পরীক্ষা দিয়েছে সেই ওএমআর শিটটাই কিন্তু ওকে দেওয়া হয়েছে, সেটাকে ও আইডেন্টিফাইও করতে পারছে যে হ্যাঁ এই ওএমআর শিটটা আমার মানে ওএমআর শিট। তাই যদি হয়ে থাকে তাহলে বাকিদের ওএমআর শিটও আছে। এমনকি সিবিআই তদন্ত শুরু হওয়ার পরেও একজন চাকরি প্রার্থীকে আরটিআই করার ফলে তার ওএমআর শিট তার হাতে দেওয়া হয়েছে। তাহলে সার্ভার থেকে যদি একজনের ওএমআর শিট ডাউনলোড করা যায়, তার মানে সার্ভারে সমস্ত কিছুই কেপ্ট আছে। আরও বড় কথা হচ্ছে যে যারা এসএসসিতে বা পর্ষদে যারা চাকরি করেন সেসব সরকারি কর্মচারীরা আমাদেরকে বলছেন যে সমস্ত ওএমআর শিট আমাদের কাছে মজুত আছে, চাইছে না, সাপ্রেশন অফ ফ্যাক্টস হচ্ছে। এদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে করেই হোক এই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে বাঁচাতে হবে। সোমবার অর্থাৎ আজ ছিল এই মামলার শুনানি, কিন্তু স্থগিতাদেশ পড়ায় চাকরিহারাদের কোনো সুরাহা আজও হলো না। আমাদের খবর, আমাদের নজর এই দিকেই থাকবে। আপাতত ভাস্কর দত্ত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দাশগুপ্ত সুপ্রিম কোর্ট থেকে সরাসরি। দুজনকে ধন্যবাদ।